SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলে জানেন ইতিমধ্যেই কিন্তু দ্বিতীয় ধাপের যে নোটিফিকেশন সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের আসতে শুরু করেছে। অনেকেই হয়তো নোটিফিকেশন পেয়ে গেছেন যাদের 2002 সালের ভোটার লিস্টে বাবা মায়ের দাদু দিদার নাম ছিল, তারপরেও এসেছে। এমনই কিন্তু অনেক ফ্যামিলি, ম্যাক্সিমাম ফ্যামিলির কিন্তু আসা শুরু করেছে। এবার আপনারা তাহলে ভয় পাচ্ছেন যে সত্যি কি আপনাদের নাম বাদ পড়ে যাবে। দেখুন, এই যে দ্বিতীয় পর্যায়ের নোটিশ, এটাতে কিন্তু ভয় পাওয়ার কিছু কারণই নেই। কেননা এই দ্বিতীয় পর্যায়ের নোটিশটা শুধুমাত্র একটা লজিক্যাল মিসম্যাচ হয়েছে বলেই আপনাদের কাছে এসেছে, বা লজিক্যালি মিলছে না বলেই আপনাদের কাছে এসেছে। আমার কাছে এরকম 3টা নোটিফিকেশান, একটা ফ্যামিলিরই 3টা নোটিফিকেশান এক বাড়িতে পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি নামগুলো দেখাবো না, আমি আপনাদের প্রবলেমগুলো দেখিয়ে দেবো যে আপনাদেরও হয়তো এই কারণে আসবে। এবং হিয়ারিং ডেট কিন্তু 17ই জানুয়ারি দেওয়া হয়েছে এদের। এবং অবশ্যই কিন্তু এই যে হিয়ারিং নোটিশ, এটা সহ সাথে কিন্তু কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আমি বলে দেবো। আপনাদেরও যদি এইরকম প্রবলেমগুলোর জন্য এসে থাকে তাহলে শুধুমাত্র একটা ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনারা কোয়ালিফাই করে যাবেন, বা আপনাদের কিন্তু সব কিছু হয়ে যাবে। তো কী কী লাগবে, আমি প্রথমত 3টা যে প্রবলেম, সেই 3টা প্রবলেমই আপনাদের সামনে তুলে ধরছি। এবং 3টা প্রবলেম ধরার সাথে সাথে কী কী ডকুমেন্ট এদের ক্ষেত্রে লাগবে, কতক্ষণ সময় লাগবে এই ভেরিফিকেশন হতে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব। আপনাদেরও হয়তো এরকম অনেকেরই এসেছে, তারা একদমই চিন্তিত হবেন না। এটা একদম স্বাভাবিক একটা নর্মাল একটা ব্যাপার। একটা মানে কি বলবো, 2 সেকেন্ডে এটা আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। তো প্রবলেমগুলো আগে শুনুন। দেখুন, নোটিশ নম্বর যেমন থাকে, উপরে নোটিশ নাম্বার রয়েছে, তারপরে বড় করে নোটিশ লেখা রয়েছে, ডান দিকে বারকোড রয়েছে যেমনটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন। আর সাথে নির্বাচকের নাম লেখা রয়েছে, এখানে নির্বাচকের নাম, সাথে ইপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বার সেটা লেখা রয়েছে, বিধানসভার নম্বর সেটা লেখা রয়েছে, নম্বর সহ মানে নামটা লেখা রয়েছে, সাথে পার্ট নাম্বার কি রয়েছে, কোন স্কুলে ভোট দেয় সেটা বলা রয়েছে, এবং ক্রমিং নম্বর কি রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, এবং সাথে ঠিকানা কি রয়েছে সেই ঠিকানাও কিন্তু লেখা রয়েছে। এবার প্রথমত এখানে 1 নাম্বার করে বলেছে, কি বলেছে যে আপনার বিধানসভা ক্ষেত্রে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR এর কাজ চলছে। অর্থাৎ আপনাকে বলছে আপনার যে বিধানসভায় সেখানে SIR এর কাজ চলছে, আপনার যথাযথভাবে স্বাক্ষরিত গণনা ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে। অর্থাৎ আপনি যে ওই ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছিলেন সেটা কিন্তু তারা পেয়েছে, এবং সেটা পাওয়ার পরে এই যে পদক্ষেপগুলো আপনাকে নিতে বলা হচ্ছে, বা তারা কিন্তু এই নিম্নলিখিত বিষয়গুলো কিন্তু জানতে চাচ্ছে বা ভেরিফাই করতে চাচ্ছে। কি 1 নম্বরে টিকমার দিয়ে বলেছে, বা একটা বক্স করে দিয়ে টিকমার করে বলেছে, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে, কি বলেছে, আপনাকে এমন একজনের পুত্র অবলিক দিয়ে কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জন পিতা হিসাবে দাবি করেছেন, যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি করেছে। অর্থাৎ এখানে একটু মানে বাংলাটা হয়তো AI দিয়ে ট্রান্সলেট করা হয়েছে, যার জন্য একটু খাপছাড়া মনে হচ্ছে। আমি আপনাদের একটু সুবিধা মানে ঠিকঠাকভাবে বলি একদম নর্মাল ভাষায়। সেটা হচ্ছে এই যে এই ব্যক্তি তার বাবাকে ভোটার লিস্ট দিয়েছিল, 2002 সালের যে ভোটার লিস্ট এই ব্যক্তির বাবার, সেটাতে দিয়েছিল বা লিঙ্ক আপ করিয়েছিল। এবার এই যে এই ব্যক্তি তার বাবার লিঙ্ক আপ করিয়েছিল 2002 সালের, এবার এই ব্যক্তি ছাড়া আরও কিন্তু মানুষ, তার যে বাবা রয়েছে, মনে করুন আমার বাবা 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল, আমি আমার বাবার নামকে লিঙ্ক আপ করিয়েছি। এবার আমি তো করেছি, এবার আমার পাড়ার কিছুজন রয়েছে তারাও কিন্তু করে দিয়েছে, বা অন্য দিককার অন্য যে কোনো জায়গাকার মানুষ কিন্তু আমার বাবাকে অ্যাড করে দিয়েছে। কিভাবে, যে আমার যে বাবার নাম দেখা যাচ্ছে, আরও অন্য ব্যক্তির বাবার নাম কিন্তু সেম, কিন্তু তাদের 2002 সালের লিস্টে নেই। সেক্ষেত্রে তারা কি করেছে, আমার বাবাকেই তারা তাদের বাবা বানিয়ে অ্যাড করে দিয়েছে। এবার যার জন্য এখানে বলা হয়েছে আমি ছাড়াও আমার বাবাকে আরও কিন্তু 6 জন অ্যাড করেছে, টোটাল 6 জনের উপরে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনগুলো এসেছে। এবার আমি দেখুন অরিজিনাল, তাই না, আমার বাবার, আমি পুত্র, আমি অরিজিনাল, আমার তো টিকে যাবে। কিন্তু যারা ভুলবশত আমার বাবার নামগুলো অ্যাড করে দিয়েছে তারা কিন্তু ভেরিফিকেশনে গিয়ে তাদের ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারবে না, এবং তাদের যে নোটিফিকেশন যে আসছে এবং তাদের যে নাম সেগুলো কিন্তু নতুন ফাইনাল লিস্টে আসতে পারবে না। এটা গেল প্রথম একটা। তারপরে কি বলছে 2 নম্বর করে, পূর্ববর্তী SIR এর সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল না থাকা বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি নিম্নলিখিত স্থানে উপস্থিত হন 17 জানুয়ারি 2026 বেলা 12টা
বলা রয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে, ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত আসল নথিপত্র সহ যা এই নোটিশের সাথে যুক্ত করা এবং গণনা ফর্মের পিছনে তথ্য পত্রে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বজায় রাখার জন্য দয়া করে জেনে রাখুন যে আপনার জমা দেওয়া নথিপত্রগুলি তাদের সততা যাচাইয়ের জন্য কিন্তু পাঠানো হবে। অর্থাৎ বলছে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটার পিছনেই কিন্তু কী কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু বলে দিয়েছে। তো আমি কী কী ডকুমেন্ট লাগবে সেটা পরে বলছি, সাথে কিন্তু আমি আরও যে প্রবলেমগুলো ধরা পড়ছে সেগুলো কিন্তু আমরা আগে দেখে নিই। 3 নম্বর বলছে কোনো অসুবিধা হলে বা আরও সহায়তার জন্য আপনি নিজে আপনার বুথ স্তরের যে আধিকারিক রয়েছে অর্থাৎ বিএলও এর সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের বিএলওর নাম কিন্তু এখানে লেখা রয়েছে, সাথে মোবাইল নাম্বার। আর এখানে কিন্তু আপনি মানে কি বলছে, যদি আপনি আপনার বিএলওকে ফোন না করতে চান তাহলে ইসিআই যে নেট অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা কল বুক করতে পারেন। আচ্ছা, এটা প্রথম প্রবলেম চলে গেল, আমরা দেখে নিলাম। তাহলে এরকম যাদের প্রবলেম আসছে তারা কি নিয়ে যাবেন সেটা আমি বলছি। এবার আমরা দেখব এখানে দ্বিতীয় নাম্বার প্রবলেম কি, এই ব্যক্তির আবার একই ফ্যামিলির এরা, এই ব্যক্তির আবার একটা প্রবলেম নয়, দুটো প্রবলেম দেখানো হয়েছে। কি দুটো প্রবলেম? একটা প্রবলেম হচ্ছে যে 6 জনের বেশি আপনার পিতাকে দেখানো হয়েছে, ধরুন আপনিও দেখিয়েছেন, সাথে আরও অন্য কেউ দেখিয়েছে, তার জন্য 6 জনের বেশি হয়েছে, এটা একটা প্রবলেম দেখাচ্ছে। দ্বিতীয়ত আরও একটা প্রবলেম কি দেখাচ্ছে, যেটা আমি আপনাদের একটু আগে এক্সপ্লেন করে দিলাম, যে 6 জনের বেশি যদি একই ব্যক্তিকে বাবা দেখিয়ে থাকে তাদের ক্ষেত্রে এই নোটিশটা আসছে। এটা একটা গেল। আরেকটা আসছে এখানে দ্বিতীয়ত বলেছে যে আপনার এবং আপনার পিতা বা মাতার, অর্থাৎ আপনি আপনার মাকে দেখিয়েছেন বা আপনার বাবাকে দেখিয়েছেন, এই দুজনের মধ্যে যাকে দেখান না কেন, যাদের বিবরণ আপনাকে পূর্ববর্তী এসআইআর এর ভোটার তালিকার সাথে যুক্ত করতে কি ব্যবহৃত হয়েছে, বয়সের পার্থক্য 50 বছরের বেশি, যা সম্ভবত ভুল সংযোগের কারণ হয়েছে। অর্থাৎ এখানে বলছে এই যে এই ব্যক্তির নিজের বাবাকেই কিন্তু দিয়েছে, আমি নিজে হাতে ফর্ম ফিল আপ করে কিন্তু দিয়েছি, কিন্তু প্রবলেম হয়েছে কি, এই যে এই ছেলেটা বা এই মেয়েটার বাবা বা মায়ের সাথে বয়সের পার্থক্য হচ্ছে 52 বছর। তাই কিন্তু এখানে তার নোটিশটা এসেছে। কেন? যে 50 বছরের উপরে যদি পার্থক্য হয় বাবা এবং পুত্রে বা বাবা এবং মায়ের, সেক্ষেত্রে কিন্তু এই নোটিশটা আসছে। আপনি এটা কি ভুল হয়েছে বা কি সত্যি এটার ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু প্রুভ করার জন্যই আপনাকে কিন্তু নোটিফিকেশনটা এসেছে, আপনাকে কিন্তু যেতে হবে ভেরিফিকেশনে। তাহলে এই ক্ষেত্রে কি দেখলাম আমরা? একটা দেখলাম যে আপনি যে বাবাকে দিয়েছেন, আপনি ছাড়াও আরও 6 জনের বেশি কিন্তু সেই আপনার বাবার নাম ইউজ করেছে, যার জন্য নোটিফিকেশন আসছে প্রথম নোটিশে। দ্বিতীয় নোটিশে আমরা দেখলাম যে আপনার এবং আপনার বাবার সাথে যে বয়সের পার্থক্য, বা আপনি যদি আপনার মায়ের নাম দিয়ে থাকেন তাহলে আপনার সাথে আপনার মায়ের যে বয়সের পার্থক্য সেটা কিন্তু 50 বছরের বেশি। তো এই লোকের ক্ষেত্রে এটাই কিন্তু হয়েছে। এনারও কিন্তু পড়েছে 17 জানুয়ারি 2026। আচ্ছা, গেল। এবার আরেকটা যেটা এসেছে এটাও সেম রয়েছে, যে 50 বছরের বেশি কিন্তু বয়সের পার্থক্য রয়েছে। তো এই যে এই মেয়েটার আমরা দেখলাম, এই মেয়েটার মোটামুটি 51 বছরের ফারাক রয়েছে, আর এই যে এই ছেলেটা মোটামুটি দেখা যাচ্ছে 50-51 বছরের ফারাক রয়েছে, যার জন্য কিন্তু এই যে নোটিশ তাদের কিন্তু এসেছে। এমনি কোনো ভুল নেই, তাদের কিন্তু সমস্ত কিছু ঠিক রয়েছে, আর আমি কিন্তু নিজে হাতে ফর্মগুলো ফিল আপ করে দিয়েছি, এবং আমি কিন্তু জানি যে এদের কোনো ভুল নেই, কিন্তু ওই যে বয়সের পার্থক্য, যে এত ছোট বড় বাবা ছেলে কিভাবে হয় সেটার জন্যই ডাক পড়েছে। এবার এই 3টা নোটিফিকেশন নিয়েই তাদের কিন্তু যেতে হবে, এবং এই যে নোটিফিকেশনগুলো ডেট প্রত্যেকটা 17 জানুয়ারি রয়েছে, কিন্তু সময়টা আগে পরে রয়েছে। এই যে এই মানে ছোট ছেলে রয়েছে তার কিন্তু 9টার দিকে রয়েছে, সকাল 9টা, এবং বাকি মেয়ে এবং আরেক মেয়ে তাদের কিন্তু দেখা যাচ্ছে দুপুর 12টায় কিন্তু রয়েছে। তাহলে এই সময়ে কিন্তু যেতে হবে, আপনাদের যে উপস্থিত স্থান রয়েছে সেখানে কিন্তু যেতে হবে, যেটা বিডিও অফিসে ভেরিফিকেশন চলছে। আচ্ছা, এবার কথা হচ্ছে কি ডকুমেন্ট তাহলে আপনাদের নিয়ে যেতে হবে নোটিফিকেশনগুলো এবার এটা কিন্তু অনেকজনের আসবে, এমন না ধরুন আমার সমস্ত কিছু ঠিক ছিল, আমার কোনো ভুল নেই, কিন্তু আমারও আসতে পারে। কেন আসতে পারে? যে আমার যে বাবার নাম সেটা কিন্তু অন্য কেউ ব্যবহার করে নিয়েছে, বা এমন হতে পারে যাদের বাবা এবং ছেলের বয়সের ফারাক 50-এর বেশি, তাদেরও কিন্তু এই নোটিফিকেশনটা আসবে। এবার তাহলে আপনারা কি নিয়ে যাবেন, যে প্রুভ হয়ে যাবে যে আপনি সত্যি বলছেন যে 50 বছরের ফারাক আপনাদের রয়েছে, বা আপনারা কি এমন ডকুমেন্ট নিয়ে যাবেন যেটা দিয়ে প্রুভ হবে যে এই যে আপনি যে বাবাকে আপনি দেখিয়েছেন, আরও যে অন্য মানুষগুলো আপনার বাবাকে দেখিয়েছে, আপনি সত্যি তারা মিথ্যা, তাই না? তো এক্ষেত্রে বলা হয়েছে, আমাদের বিএলও অফিসার বলেছে পরিষ্কার করে, কি বলেছে, যে শুধুমাত্র এই যে যারা পড়াশোনা করেছে তাদের কিন্তু মাধ্যমিকে পাশ করার পরে যে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেটা,
এবার অনেকেই বলবেন দাদা অ্যাডমিট কার্ড নিয়ে গেলে হবে না, অ্যাডমিট কার্ডের কথা এখানে বলা হয়নি। এখানে কিন্তু বলা হয়েছে যে আপনি ধরুন মাধ্যমিক পাস করেছেন এবং মাধ্যমিক পাস করার পরে একটা সার্টিফিকেট দেওয়া হয়, মার্কশিট কিন্তু নয়, যে রেজাল্ট থাকে লেখা কোন নাম কোন মানে সে সাবজেক্টে কত পেয়েছেন ওটা কিন্তু নয়, ওটার পরে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হয় বা ওটার সাথেই কিন্তু দেওয়া হয়। যেমন আমি আপনাদের বলি, যারা মানে গ্র্যাজুয়েশন করেছেন বা যারা মনে করুন MA করেছেন, তাদের কিন্তু একটা ডিগ্রি সার্টিফিকেট হয়। তো ওই যে আপনি পাস আউট করে গেছেন, তারপরে সেই সার্টিফিকেটটা অনেকে প্রফেশনাল উঠিয়ে থাকে, পরে আবার অরিজিনালটা পায়। তো সেক্ষেত্রে ওইটা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ আমরা অ্যাডমিট কার্ড জানি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলেনি, মার্কশিট সেটা রেজাল্ট যেটাতে লেখা থাকে সেটাও বলেনি, বলেছে আপনি যে পাস আউট করে গেছেন সেটার সার্টিফিকেট কিন্তু দিলে এই প্রবলেমগুলো আর থাকলো না। হলো, এবার এখানে অনেকেই বলবেন যে তাহলে বয়সের পার্থক্য আর আপনি যে অরিজিনাল তার ছেলে সেটা প্রুফ হলো কীভাবে? আপনারা দেখবেন মাধ্যমিকের প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু বাবার নাম এবং সাথে কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ থাকে। তাহলে সেই ডেট অফ বার্থের সাথে আপনার বর্তমানে ডেট অফ বার্থ যেগুলো সেগুলো তো একই থাকবে, কারণ আপনি তো আপনার ডকুমেন্টস দিয়ে সেগুলো বানিয়েছেন। তো সেক্ষেত্রে সেখানে প্রুভ হয়ে যাবে যে সত্যি সত্যি আপনাদের বাবা এবং পুত্রের বয়সের ফারাক কিন্তু 50-এর বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেকেই বলবেন যে দাদা এই ডকুমেন্টগুলো কি এখানে বলা রয়েছে? এবার আমি আপনাদের বলি, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কি কি ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে। এটা আমি আপনাদের সরাসরি বলে দিলাম। দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে বলছে, আগে একটা নিয়ম শুনুন, তারপরে কিন্তু আপনারা ডকুমেন্টগুলোর কথা মাথায় আনবেন। এখানে বলছে পরিষ্কার করে, আমি আপনাদের বলতে চাই, বলছে মানে এখানে কিন্তু পরিষ্কার করে 3টা পয়েন্ট বলেছে, এর আগেও আমি আপনাদের বলেছিলাম। কি বলছে? কোনো সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য প্রদান করা ভারতীয় ন্যায় সংহিতা 217 ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ, যার জন্য কারাদণ্ড হতে পারে। অর্থাৎ ধরুন আপনি কোনো ডুপ্লিকেট ডকুমেন্ট বানিয়ে নিয়ে ভেরিফিকেশন চলে গেছেন, জমা দিয়ে চলে আসছেন এবং সেটা আপনার ধরা পড়েছে, তো সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 217 নম্বর ধারা অনুযায়ী কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ, যেটার জন্য আপনার কিন্তু কারাদণ্ড হতে পারে, এটাই কিন্তু এখানে বলছে। আচ্ছা, দ্বিতীয়ত বলেছে 2 নম্বরে যে ভোটার তালিকা প্রস্তুত, পরিমার্জন, সংশোধন বা সেই তালিকায় তথ্যের অন্তর্ভুক্তি বা বাতিলের ক্ষেত্রে কোনো মিথ্যা ঘোষণা করা 1950-এর জন্য প্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই কিন্তু হতে পারে। হলো, তৃতীয়ত বলেছে শুনানির সময় আপনার ঘোষণার সমর্থনে জমা দেওয়া সমস্ত নথি স্বতন্ত্রভাবে যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভাগের কাছে পাঠানো হবে। যদি কোনো নথি বা ঘোষণা নকল বা মিথ্যা বা জাল বা বিভ্রান্তিকর বা ইচ্ছাকৃতভাবে ভুল বলে প্রমাণিত হয়, তবে সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা এবং অন্যান্য প্রযোজ্য আইনের সংস্থান অনুযায়ী এখানে কিন্তু কাজ করা হবে এবং তার কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির উপরে বিরুদ্ধে বা সেই যে লোক যে এই জালিয়াতিটা করার চেষ্টা করবে তার বিরুদ্ধে কিন্তু আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হবে। এটা কিন্তু পরিষ্কার বলছে, তাই কিন্তু আপনারা ডুপ্লিকেট কোনো কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা, এবার চলে আসি নথিপত্রগুলির একটি সংক্ষিপ্ত তালিকা, সামগ্রিক নয়। এখানে বলছে এখানে নিজস্ব বা পিতা এবং মাতার জন্য পৃথক স্বপ্রত্যয়িত নথি জমা দিতে হবে যদি উপরে উল্লেখ করা হয়ে থাকে, বা এই ডকুমেন্টসগুলোর মধ্যেই আপনাদের কিন্তু দিতে হবে। 1 নম্বরে বলেছে যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে সেই রকম যদি কোনো কাগজ থাকে। আচ্ছা, দ্বিতীয়ত বলেছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বিমা অর্থাৎ LIC, জীবন বীমা নিগম যেটা রয়েছে সেটা রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা কিন্তু রেজিস্টার হয়, তাহলে কিন্তু সেটা আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা কিন্তু ডেট বলে দিয়েছে 1987 জুলাই মাসের 1 তারিখের আগে কিন্তু হতে হবে। আচ্ছা, 3 নম্বরে বলেছে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃত্ব প্রদান, আচ্ছা জন্ম সার্টিফিকেট যেটা শংসাপত্র বলা হচ্ছে, জন্মের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা দিয়েও হয়ে যাবে। আচ্ছা, তারপরে পাসপোর্ট, আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেটা দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এইবার চলে আসি 5 নম্বরে, স্বীকৃতি পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ এই যে আমি আপনাদের বলেছিলাম যে মাধ্যমিকের ম্যাট্রিকুলেশন যেটা রয়েছে, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যদি আপনার কাছে থাকে সেটা দিলে হয়ে যাবে। এবার অনেকে বলবেন দাদা আমরা পড়াশোনা করিনি তাহলে কি দেবো? দেখুন, যারা পড়াশোনা করেনি তাদের বার্থ সার্টিফিকেট দেবেন। আবার অনেকে বলবেন দাদা আমাদের বার্থ সার্টিফিকেটও নেই, সেক্ষেত্রে কী দেবো? আরও এখানে টোটাল কিন্তু 11টা ডকুমেন্ট রয়েছে, কিছু না কিছু তো আপনাদের কাছে আছে। সব শেষে কিন্তু সবার কোনো কিছু না থাকলেও একটা দলিল হয়তো বের হয়ে যায়, একটা খতিয়ান হয়তো থাকে, সেটা আপনারা দিতে পারবেন। আচ্ছা, তারপরে চলে আসি আমরা 6 নম্বরে। 6 নম্বরে কী বলছে? রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থানীয় বাসস্থানের
বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ বাসস্থানের স্থায়ী বাসস্থানের শংসাপত্র, যেটা কিন্তু আমরা ডোমিসাইল পার্মানেন্ট, যেটা মানে বাসস্থান রয়েছে রেসিডেন্টাল সার্টিফিকেট পার্মানেন্ট যেটা, সেটা কিন্তু ডোমিসাইল আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে বনভূমি অধিকার শংসাপত্র যেটা রয়েছে সেটা, এবং 8 নম্বরে বলেছে উপযুক্ত কর্তৃক অন্যান্য বর্ণসরকৃত। আচ্ছা, এখানে যদি আপনার এসসি এসটি ওবিসি কার্ড থেকে থাকে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। তারপরে 9 নম্বর বলছে নাগরিক জাতীয় রেজিস্টার, যেটা এর আগে হয়েছিল সেটা আপনি দিতে পারেন, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে এখানে পরিষ্কার বলেছে। তারপরে 10 নম্বরে বলছে যে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পারিবারিক যে রেজিস্টার রয়েছে সেটা। এবং আমরা যদি 11 নম্বর দেখি কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র যদি থাকে সেটা, এবং 12 নম্বরে আধারের জন্য আলাদা রয়েছে, মানে 11 অবধি ঠিক রয়েছে, আর 12-13 যেটা রয়েছে সেটা আলাদা বিষয়। সেটা অনেকে হয়তো জানেন যে 13 নম্বরে যেটা বলেছে যে 1/7/2025 অনুযায়ী বিহারের এসআইআর এর নির্বাচক তালিকায় যদি আপনাদের নাম থেকে থাকে বা আপনার বাবার নাম থেকে থাকে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই হচ্ছে টোটাল ডকুমেন্ট লিস্ট। তাহলে এই ডকুমেন্টগুলো আপনাদের কিন্তু লাগবে, বা এই ডকুমেন্টগুলো আপনাদের নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা 1 সেকেন্ডেই হয়ে যাবে। কারণ এখানে কিন্তু আপনাকে কোশ্চিন বা কোনো কিছু করা হবে না, শুধু ডকুমেন্টস আপনি যেটা দেবেন সেটাকে চেক করবে, চেক করে নিয়ে কিন্তু জমা তারা নিয়ে নেবে। এটা কিন্তু খুব তৎক্ষণাৎ হয়ে যাবে, অর্থাৎ কোনো রকম কিন্তু বেশি সময় আপনাদের এখানে যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো একই বাড়ির এই 3টা কিন্তু নোটিশ এসেছে, এবং সেই নোটিশগুলোর যে প্রবলেম আমি কিন্তু আপনাদের বলে দিলাম, এবং সাথে সাথে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কবে কখন যেতে হবে সেটা কিন্তু ডিটেল মানে নোটিশটাতে লেখা রয়েছে। এবার আপনাদের যদি এই প্রবলেমগুলো ছাড়া দ্বিতীয় পর্যায়ে নোটিশ অন্য কোনো কারণে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা হোয়াটসঅ্যাপে বলবেন, তাহলে সেটার জন্য কোন ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে বা সেটার জন্য কি মানে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো আপনাদের কাদের এসেছে, কোন কারণে এসেছে, অবশ্যই একটু কমেন্টে কিন্তু জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।